হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু গল্প কথা। আজকের এপিসোডে যে ঘটনাগুলি আছে বেশ কিন্তু ভয়ের। আমি বেশি কথা বাড়াবো না। আজকের যে প্রথম ঘটনাটি আছে, বাংলাদেশে শ্রীরামপুর বলে একটি জায়গা আছে, সেখান থেকে ঘটনাটি পাঠিয়েছে। ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঘটনাটি ঠিক সেভাবেই পড়ছি। আশা করব তোমাদের বেশ ভয় লাগবে। চলে যাচ্ছি ঘটনায়। বছর খানিক আগের ঘটনা। আমি এখানে আমার নাম উল্লেখ করছি না। আমাদেরই এক বন্ধু সিয়াব গিয়েছিল তার গ্রামের বাড়ি শ্রীপুরে। সেখান থেকে এসে আমাদের এক রহস্যময় ঘটনা শুনিয়েছিল। ঘটনাটি ওই গ্রামের এক মাঝবয়সী লোককে নিয়ে। ওনার নাম ছিল মান্নান মিয়া। ছিল বলছি কারণ লোকটি এখন আর জীবিত নেই। সে যাই হোক, আমাদের এই ঘটনার মূল অংশ মান্নান মিয়াকে নিয়েই। মান্নান মিয়া শ্রীপুর গ্রামের স্থানীয় কেউ নন। বছর 5 আগে গ্রামে এসেছিলেন ঘুরতে। এরপর গ্রামের লোকজন তাকে পছন্দ করে ফেলে। একটা ঘরও তুলে দেওয়া হয় তার জন্য। লোকটা খুবই মিশুকে প্রকৃতির ছিল। কারো যে কোনো সাহায্যের তাকে ডাকলেই সে সাড়া দিত। গত 2009 সালে গ্রীষ্মের এক দুপুরে মান্নান মিয়া মারা যায়। লোকমুখে শোনা যায় যে ওই দিন বাজার করে এসে মান্নান মিয়া হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে। বারবার বলতে লাগে যে রাস্তায় তার সাথে খুব খারাপ কিছু হয়েছে, কিন্তু সেই খারাপ কিছুটা কি তা সে পরিষ্কার করে বলতে পারেনি। তার আগেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তার লাশ সেদিনই দাফন করে দেওয়া হয়। গ্রাম্য রীতি অনুযায়ী মানুষজনদের তাদের কবরস্থানে শুধু নিজেদের ফ্যামিলি মেম্বারদের জন্যই জায়গা রাখেন। মান্নানের সেই গ্রামে কোনো পরিচিত কেউ ছিল না। বিদায় তার কবর দেওয়া হয় রাস্তার পাশে একটা বেল গাছের নিচে। তার মারা যাওয়ার কারণ কেউ আবিষ্কার করতে পারেনি, হয়তো পারবেও না। আমি হয়তো বলছি কারণ মূলত এখান থেকেই আমাদের কাহিনীটি শুরু হচ্ছে। আমার এক বন্ধুর নাম জাবেদ। আমাদের মাঝে ও বলতে গেলে খুব দুঃসাহসী। জীবনের একটা বড় সময় সে প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে গবেষণা করে কাটিয়ে দিয়েছে। বেচারার খুব কষ্ট যে জিন ভূত কিছুতেই কোনো তার ভয় নেই। শিয়াবের কাছে ঘটনাটা শুনে সে লাফিয়ে উঠল। যে করেই হোক তাকে সেখানে যেতেই হবে। এর পেছনে একটা বড় কারণ ছিল শিয়াবের শেষ কথাটি। মান্নান মিয়ার কবরের রাস্তায় নাকি প্রায় রাতের বেলা কাউকে বসে থাকতে দেখা যায়। কয়েকজন তো হলপ করে বলেছে তারা মান্নান মিয়াকে দেখতে পেয়েছে। এর চেয়েও ভয়ঙ্কর ব্যাপার হলো মান্নান মিয়ার কবরের ওপর নাকি একটা কুকুরকে শুয়ে থাকতে দেখা যায়। কুকুরটা কোথা থেকে আসে, রাতে এসে কোথায় যায় তা আজও কেউ জানতে পারেনি। এমনকি দিনের বেলা কুকুরটাকে কেউ কখনো দেখেনি। প্রতি পূর্ণিমার রাতে কুকুরটা মান্নান মিয়ার কবরের পাশে বসে কাঁদে। যারা রাতের বেলা গ্রামের বাজার থেকে আসেন তারা অনেকেই ওই কুকুরকে দেখেছেন। মান্নান মিয়ার কবর যে রাস্তায়, ওই রাস্তাটা এখন প্রায় বন্ধের উপক্রম। এই কথাগুলোই আসলে জাবেদের মাথাটা খারাপ করে দিল। সিয়াবের এক কথা, সে কোনো কারণে সে সেখানে যেতে চায় না। জাবেদ অনেকটা নাছোড়বান্দা পাবলিক। অনেক কাঠখড় পুড়িয়ে শেষমেশ শিয়াবকে রাজি করালো সেখানে যাওয়ার ব্যাপারে। আমার নিজেরও যাবার ইচ্ছা ছিল, কিন্তু সেই সময় মিড টার্ম পরীক্ষা চলছিল দেখে যাওয়া সম্ভব হয়নি। যাই হোক, জাবেদের প্ল্যান ছিল পূর্ণিমার রাতে উক্ত স্থানে উপস্থিত থাকা। এতে কুকুরটা দেখা পাওয়া যাবে, পাশাপাশি ছবি তোলার জন্য ভালো আলো থাকবে। বাংলা ক্যালেন্ডার দেখে সময় নির্ধারণ করে রওনা দিল তারা মানে জামেদ আর শিহাব। সাথে আর দুজনের যাওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে সেই দুজন যাওয়া বাদ করে দেয়। পারিবারিক কিছু ঝামেলার কারণে দুজনের যাওয়া বাতিল হয়ে যায়। সে যাই হোক, জাবেদরা নির্দিষ্ট সময় গ্রামে পৌঁছায়। আদর আপ্যায়ন তাদের বরণ করে নেয় শিহাবের আত্মীয় স্বজনরা। মোটামুটি ফ্রি হওয়ার পর জাবেদ শিহাবের ছোট কাকাকে খুলে বলে আসার আসল উদ্দেশ্য।
শুনে ছোট কাকা কিছুটা গম্ভীর হয়ে যান। শেষমেশে জাবেদ আর সিয়াবের প্রবল অনুরোধের মুখে নতি স্বীকার করতে হয় তার। যাওয়ার অনুমতি দেন তিনি, কিন্তু সাথে তার দেওয়া পরিচিত একজনকে নিয়ে যেতে হবে। জাবেদ যাচ্ছিল একাই যেতে, কারণ এইসব ব্যাপার বেশি মানুষ থাকলে 5-6 কান হয়ে যেতে পারে। এই কারণে জাবেদ কাউকে নিয়ে যেতে চায়নি। কিন্তু ছোট কাকার সত্য একটাই, হয়তো সাথে তার দেওয়া গাইড যাবে, না হলে যাওয়া বাতিল। অজ্ঞতা জাবেদকে রাজি হতেই হলো। সেদিন ছিল রবিবার। সন্ধ্যের পরপরই আকাশ উজ্জ্বল করে পূর্ণিমার চাঁদ উঠল। চাঁদের আলোতে চারপাশে যেন আলোকিত হয়ে উঠল। বিপত্তি শুরু হলো ঠিক তখনই। সিহাব তাড়াহুড়ো করে বের হতে গিয়ে দরজায় চৌকাঠে ধাক্কা খেল। সাথে সাথে মাথা ধরে বসে পড়ল। হাত সরাতেই দেখে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। বাসা ভর্তি মানুষের মধ্যে হট্টগোল পেতে গেল। একে তো গ্রাম অঞ্চল, তার উপর এখন ফ্রিজ জিনিসটা অতটা জনপ্রিয় হয়ে ওঠেনি। সিয়াবকে ধরাধরি করে নলকূপের পাড়ে নিয়ে যাওয়া হয়। প্রায় 20 মিনিট লাগলো রক্ত বন্ধ হতে। এদিকে জাবেদ তো টেনশনে মরে যাচ্ছে। শেষমেশে বুঝি যাওয়াটাই বাতিল হয়ে গেল। এই অবস্থায় সিয়াবের পক্ষে যাওয়া একদমই সম্ভব ছিল না, কিন্তু জাবেদ কাকাকে বলে তার নিজের যাওয়া নিশ্চিত করে নিল। সাথে থাকবে গাইড রতন আলী। অনেকেই হয়তো ভুরু কুচকাতে পারেন যে চেনা নেই জানা নেই একটা ছেলেকে এই অবস্থায় তারা বাসা থেকে কিভাবে বের করে দিল, তাও যখন ছেলেটা তাদের অতিথি। ভাই জাবেদকে আমি চিনি, সে যদি বলে যে সে যাবে তাহলে তাকে আটকানো কারোর পক্ষেই সম্ভব নয়। এমনকি সে তখন নিজের বাবা মার কথাও শোনে না। রতন আলী ওই গ্রামের সবচেয়ে সাহসী মানুষের মধ্যে একজন। ছোট কাকা রতনকে বুঝিয়ে দিলেন যে যে কোনো হোক না কেন অবস্থাতেই জাবেদকে ফেলে চলে আসা যাবে না। গ্রামের ছোট কাকার ভালো প্রতিপত্তি ছিল। রতন আলী নিজের বুক চাপড় দিয়ে বলল, সে কাউকে ভয় করে না, ভূতের ভয়ও তার নেই। বরং শহরে ভাইয়ের সাথে সেও আজকে দেখবে কিসের ভূত কার ভূত। রতনের হাতে একটা ব্যাটারি চালিত টর্চ লাইট। জাবেদ ঢাকা থেকে একটা শক্তিশালী টর্চ আর একটা ভালো মানের ডিজিটাল ক্যামেরা নিয়ে যায়। ক্যামেরাটা গলায় ঝুলিয়ে টর্চটা হাতে নিয়ে হাঁটতে লাগে সে। পাশেই রতন আলী। রতন তাকে গ্রামের বিভিন্ন ঘটনা জানাতে লাগলো। কোন বাড়ির কে কবে কার হাতে খুন হয়েছে, কে কোথায় ফাঁস দিয়ে মারা গেছে, এইসব। জাবেদের বিরক্ত আর ভয় দুটোই লাগছিল। ভয় লাগার ব্যাপারটা আমার অনুমান, কারণ সে যখন গল্পটা বলছিল তখন বলেছিল তার শুধু বিরক্ত লাগছিল আর অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল। আমি ধরে নিয়েছিলাম সেই অনুভূতিটাই ওর ভয়, হয়তো স্বীকার করতে চায়নি। বাড়ি থেকে জায়গাটা দূরত্ব 2 মাইলের মতো। গ্রামের নীরবতায় নাকি ভূত দেখার টেনশনে কে জানে জাবেদের ভীষণ বাথরুম চাপল। রতন আলীকে সে টসটা ধরতে বলে নিচে গেল একটা গাছের নিচে প্রকৃতির ডাকে সাড়া দিতে। কাজ শেষ করে ফিরে এসে তারা আবার হাঁটতে লাগলো। কিছুক্ষণ চুপচাপ হাঁটার পর হঠাৎই রতন আলী জাবেদকে জিজ্ঞাসা করে বসল, মন্নন মিয়া সম্পর্কে কতটা কি জানে সে? জাবেদ একটু চমকে গেল, কারণ কিছুক্ষণ আগে যেই গলায় রতন আলী কথা বলছিল তার সাথে এখনকার গলা যেন একটুও অমিল লক্ষ্য করা যায়। তবে ঘাবড়ে না গিয়ে সে বোঝার চেষ্টা করল ব্যাপারটা কি আসলেই তাই নাকি তার দুর্বল মনের চিন্তা। জাবেদ মান্নান মিয়া সম্পর্কে যা জানতো তা বলল রতন আলীকে। শুনে রতন আলী কিছুক্ষণ চুপ থেকে বলল, মান্নান মিয়া কেমনে মারা গেছে জানতাম জান? রতন আলীর কথাগুলো গ্রাম্য ভাষায় লেখা হলো। আমি যখন গল্পটা শুনছিলাম তখন জাবেদ ও রতন আলীর কথাগুলো গ্রাম্য টানেই বলছিল। এটা একটা রহস্য, কারণ জাবেদ ওই গ্রামে মাত্র 2 দিন ছিল। তার পক্ষে এত ভালোভাবে ভাষাটা রপ্ত করা সম্ভব না। যাকে আমার গল্পে ফিরে চাই। জাবেদ কিছুটা অবাক হয়ে বলল, কিন্তু সবাই যে মান্নান মিয়ার মৃত্যুর কারণ কেউ জানে না। রতন তার জানা নেই, কারণ মান্নান তাগর কাউরেই
কথা চায় না, আর আমাকে খুন করা হয়েছিল। আমি বাঁচতে চেয়েছিলাম। এই কথাগুলো মান্নান মিয়া বলতে চায়। এরপরে রতন আলী জাবেদকে যা বলল তা আমি একটু সাজিয়ে লেখার চেষ্টা করলাম। যেদিনের ঘটনা সেদিন সকালে মান্নান মিয়া তার সপ্তাহের বাজার করতে চায়। বাজারে পরিচিত মানুষদের সাথে দেখা সাক্ষাৎ করে এবং নিজের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে সে রওনা হয় বাসার দিকে। প্রতিমধ্যে একটা কবর পড়ে ওই রাস্তায়। অনেকেই বলে ওই কবরে নাকি মাঝে মাঝে এক বৃদ্ধকে দেখা যায়, আবার অনেকে বলে ওই কবর থেকে রাতের বেলা নানা রকম আওয়াজ আসে। কে বা কারা কান্না করে সেই আওয়াজ নাকি পাক খেয়ে খেয়ে বাতাসে ভাসে। মান্নান মিয়া এইসব ব্যাপারে তেমন পাত্তা না দেয়। সেদিন আসার পথে হঠাৎ তার ভীষণ তৃষ্ণা পায়। তার বাজারের ব্যাগ থেকে বোতল বের করে পানি খাওয়ার জন্য রাস্তার পাশেই বসে পড়ে সে। এমন সময় একটা কালো কুকুর এসে তার পাশে বসে। কুকুরটা দেখে একটু অবাক হয়ে যায় মান্নান মিয়া। গ্রামে অনেক দিন যাবৎ আছে সে, কিন্তু আগে কখনো এত বড় কালো কোনো কুকুর দেখেনি। কুকুরটা মান্নানকে এক দৃষ্টিতে দেখতে থাকে। হঠাৎ মান্নানকে অবাক করে দিয়ে বলে ওঠে, আমার কবরের পাশে বসে আছিস? তোর সাহস তো অনেক বেশি দেখছি। মান্নান প্রথমে ভাবল তার সোনার ভুল। সে ব্যাগ থেকে পানি বের করে চোখ মুখে পানি দিল। এইবার সে আরো স্পষ্ট শুনতে পেল কুকুরটা বলছে, কিরে, ভয় পেলি নাকি? মান্নান মিয়া এবার পুরো ঘাবড়ে গেল। অনিশ্চিন্ত বিপদের আশঙ্কায় সে হাতের পাশে পড়ে থাকা একটা গাছের ডাল দিয়ে ছুঁড়ে মারল কুকুরটার দিকে। ডালটা সরাসরি লাগলো কুকুরটার মুখে। একপাশে কেটে গিয়ে রক্ত বের হতে লাগলো। প্রচণ্ড রাগে গর্জে উঠল কুকুরটা। স্পষ্ট ভাষায় মান্নানকে বলল, তুই আমাকে আঘাত করেছিস, এর পরিণাম তুই ভোগ করবি। এই বলে কুকুরটা ভয়ঙ্কর গর্জন করে মান্নানকে কামড়াতে আসলো। কুকুরটার সাথে ধাক্কা লাগার সাথে সাথেই মান্নান জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান হারানো অবস্থায় মান্নান স্বপ্নে দেখে এক বুড়ো লোককে। লোকটি প্রবল ঘৃণা নিয়ে তাকিয়ে আছে মান্নানের দিকে। মান্নানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুই আমার গায়ে হাত তুলেছিস, আমাকে আঘাত করেছিস, এর পরিণাম তোর মৃত্যু। মান্নান ভয়ে জড়সড় হয়ে বলল, আমি জানি না আপনি কে, আপনাকে আমি আমার জীবনে আগে কখনো দেখিনি, আমি কিভাবে আপনাকে আঘাত করব। তখন লোকটি নিজের বর্ণনা দিল। তান্ত্রিক এই ব্যাপারটার সাথে হয়তো আপনারা অনেকেই পরিচিত। তান্ত্রিক তাদের বলে যারা তন্ত্র মন্ত্র নিয়ে থাকে। এরা প্রায়ই গোরস্থানে শ্মশান ঘাটে রাত্রিবেলা কালো জাদু চর্চা করে। তান্ত্রিক মূলত খারাপ প্রকৃতির হয় না, কিন্তু সবাই। এরা ক্ষমতার লোভে, অনেক সময় বলতে পারেন অমরত্বের লোভে এমন মানুষ খুন করে, তা নিয়ে তপস্যা করে। এই লোকটি একজন সেরকম তান্ত্রিক ছিল। একবার মানুষ খুন করার অভিযোগে তাকে গাছের সাথে ফাঁস দিয়ে মারা হয়। এরপর তাকে কবর দেওয়া হয় গ্রাম থেকে দূরে একটা বদ্ধ এলাকায়। সেই কবরটার কথাই একটু আগে আমরা বলছিলাম। যাই হোক, সেই তান্ত্রিক মারা যাওয়ার পরও তার আত্মা এখনও মানুষের ক্ষতি করার জন্য ঘুরে বেড়ায়। তান্ত্রিকটা মান্নানের কবরের সামনে কুকুর বেশ হয়ে বসেছিল এবং মান্নান তাকে আঘাত করায় সে ভীষণ ক্ষুব্ধ হয়। এরপর হঠাৎই মান্নানের ঘুম ভেঙে যায়। সে খুব খারাপ অনুভব করতে থাকে। তার নিঃশ্বাসের সমস্যা হতে থাকে। সেখান থেকে কোনো রকমে বাসায় যায় মান্নান। এরপর আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। রতন আলী এটুকু বলা পর্যন্ত, তার বলার পর হঠাৎই সে কর্কশ শব্দে কাছে কোথাও একটা পেঁচা ডেকে ওঠে। ঠিক সাথে সাথে চমকে উঠছে জাবেদ। শুনতে পায় রতন আলী তাকে পেছন থেকে ডাকছে, এই ভাইজান, জলদি লন, মুততে এতক্ষণ লাগে কারো? জাবেদ ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখে অস্থির চিত্তে অপেক্ষা করছে রতন আলী। আর সে নিজেকে আবিষ্কার করে সেই গাছটার নিচে, যেখানে সে প্রকৃতির ডাকে সাড়া দিতে এসেছিল। আমাদের গল্প এখানেই শেষ। এখন আমাদের কিছু প্রশ্ন করছি যে তাহলে ততক্ষণ যখন সে বাথরুম ওখানে করতে যায়, তারপরে যে ওখানে রতন আলী সেজে যে ছিল
সেই আসলে কিন্তু সেই মান্নান। এবং ব্যাপারটা হচ্ছে এমনই যে মান্নান যে কুকুরটিকে আঘাত করেছিল সেই কুকুরটি তান্ত্রিক ছিল এবং তার আত্মাও সেখানে আছে এবং মান্নানের আত্মাও সেখানে ঘোরাঘুরি করে। সত্যি কথা বলতে সেদিন জাবেদ হয়তো বেঁচে গেছিল মান্নানের জন্য, নাহলে তার কিন্তু অনেক ক্ষতি হতে পারতো। সেই যে কবরস্থানটার কথা এখানে উল্লেখ করা হয়েছে, সেই কবরস্থানে নাকি এখনও রাতের বেলা মান্নানকে দেখা যায়, সে ওখানে একা একা বসে থাকে। গ্রামের লোকজন যখন যায় অনেকে দেখতে পায় রাতের বেলা। তো এটাই ছিল ঘটনা। যদি ভালো লেগে থাকে অবশ্যই ঘটনাটি পড়ে শুনিও। আজকের প্রথম ঘটনাটা কিন্তু বেশ অদ্ভুত ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও। এবং যারা ফার্স্ট টাইম গল্পকথা ঘটনা শুনছো তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পকথার পাশে থাকো এবং প্রত্যেকটা মুভমেন্টে তোমরা কমেন্ট করে জানাও তোমাদের ঘটনা কেমন লাগছে। এবং আমি চাই যারা শেষ অবধি ঘটনা শুনছো লাইক আর কমেন্ট করতে ভুলো না, কারণ তোমরা যদি লাইক আর কমেন্ট না করো তাহলে ঘটনার রিচ অনেকটাই ডাউন হয়ে যায়। তাই আমি প্রত্যেকটা সময় আমি তোমাদেরকে রিকোয়েস্ট করি তোমরা ঘটনা শোনার সাথে সাথে ঘটনা লাইক করে কমেন্ট করে গল্পকথার পাশে থাকো। আমি চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনায়, কাশ্মীরের ঘটনা। কাশ্মীরের একটি রিসর্টের ঘটনা। আমি যখন ঘটনাটা পড়ছিলাম আমার বেশ অদ্ভুত লাগছিল, তোমাদেরও বেশ অদ্ভুত লাগবে। আমি চলে যাচ্ছি দ্বিতীয় ঘটনায়। ঘটনাটি লিখেছে রাখি মণ্ডল। তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই বলছি। আজকে আমি দুটি সত্যি ঘটনা বলবো আমার জীবনে ঘটে যাওয়া। দুটি ঘটনা ঘটেছিল, তবে একটি ঘটনা ফেস করতে হয়েছিল, অন্যটি নয়, তবে সেখানে আমি উপস্থিত ছিলাম। যাই হোক, শুরু করা যাক। 2009 সালে আমি আমার পরিবার ছাড়াই আমাদের পারিবারিক বন্ধুদের সঙ্গে কাশ্মীর বেড়াতে গিয়েছিলাম। মোট 7 জন যাত্রী ছিল আর 15 দিনের ট্যুর ছিল। আমরা প্রথমটা যে ঘটনাটা ঘটি সেই ঘটনাটার কথা বলি, যেটাতে আমি উপস্থিত ছিলাম, কিন্তু কোনো রকম প্রভাব পড়েনি আমার ওপর। ঘটনাটি ঘটেছিল পহেলগাঁওতে। যারা কাশ্মীরে গেছেন তারা সেই জায়গাটির নাম জানেন। যে হোটেলটাতে ছিলাম সেটা কাঠের তৈরি, গ্রাউন্ড ফ্লোর। শুধু দালান ছিল ফার্স্ট ফ্লোর অ্যান্ড সেকেন্ড ফ্লোর ছিল কাঠের তৈরি। আমরা 2 রাতে পহেলগাঁওতে কাটিয়েছিলাম। আমরা 2টি তলা নিয়েছিলাম আর ট্যুর গাইডরাই খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল, মানে হোটেলের মধ্যেই রান্নার ব্যবস্থা করেছিল। শুধু হোটেল ভাড়া নেওয়া হয়েছিল, তার জন্য ফার্স্টে একটু ক্লান্তি ছিলাম সবাই, তাই তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। পরের দিন প্রায় সবার কাছ থেকে আগের রাতের ঘটনা, যাওয়া বিভীষিকার ঘটনা শুনলাম। আমাকে যখন সবাই জিজ্ঞাসা করলো যে আমি কিছু শুনতে পেয়েছি কিনা, আমি হতবাক হয়ে যাই, কারণ আমি কিছুই শুনতে পাইনি। ঘুমের ওষুধ মেশানো ব্যথার ট্যাবলেট খাওয়ার জন্য গা হাত পা খুবই ব্যথা করছিল। আগের দিন রাতে প্রত্যেকের ঘরের দরজায় কে যেন জোরে জোরে ধাক্কা দিচ্ছিল। প্রথমে সবার মনে হচ্ছিল যে কেউ বোধহয় মজা করছে, কিন্তু তা নয়। অনেকবার এরকম ধাক্কার আওয়াজ শোনা যায়। প্রত্যেকেই একই আওয়াজ শুনে, একমাত্র আমি ছাড়া। এরকম কেন হলো তা আমি বলতে পারবো না। এরকম দরজার ধাক্কা মারার আওয়াজ দ্বিতীয় রাতেও চলেছিল। আশ্চর্য, ওই যে দ্বিতীয় রাতে আমি কোনো আওয়াজ শুনতে পাইনি, সবাই শুনল কিন্তু আমি বাদে। সবাই সেই আওয়াজে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল এবং রাতের বেলা খেয়াল করেছে যে কেউ এক মহিলা মানে সেই ফ্লোরের নিচ দিয়ে একা একা হেঁটে চলে যাচ্ছে রাত প্রায় 2:30 বাজে সেরকম টাইমে। এবার আরেকটা ঘটনা বলছি যেটা আমি ফেস করেছি ওই পেহেলগাঁওয়ের কাশ্মীরতে থাকতে সেকেন্ড দিনের ঘটনা। তখন দুপুর 2টো কি 2:30 হবে। আমি ঘরের দরজা লক করে বাথরুমে ঢুকেছি, কারণ ঘরে তখন কেউ ছিল না। তো যাই হোক, বাথরুমে ঢোকার 5 মিনিট পরই লাইট চলে যায়। বাথরুমের মধ্যে কোনো জানালা ছিল না, তাই অন্ধকারটা একটু বেশি ছিল। বাথরুমটা খুব ছোট ছিল, হাতের নাগালে সব কিছুই ছিল, তাই লাইট চলে যাওয়াতে ভাবলাম যে দরজাটা একটু ফাঁক করে রাখলে অল্প আলোতে স্নান করা যাবে। এই মনে দরজার দিকে হাত বাড়িয়েছি, কিন্তু কোথায় দরজা? সেখানে শুধুই ফাঁকা, মানে যে দিকে দরজাটা থাকা উচিত ছিল সেদিকে দরজাই নেই। তবুও ভাবলাম হয়তো আমার ভুল হয়েছে, রং দিশাতে হাতটা বাড়িয়েছি, কিন্তু ঘরটা খুবই ছোট ছিল। হাতটা নিশ্চয়ই পাওয়া যাবে, কিন্তু আমি 15 মিনিট ধরে হাতে বেড়াচ্ছি, কিন্তু দেওয়াল ধরে দরজা কোথাও খুঁজে পাচ্ছি না।
আমি ততক্ষণে ঘেমে নিয়ে অস্থির হয়ে গেছি। এরপর ভাবুন, অত ঠান্ডায় আমি ঘামছি। আমি অনেক খোঁজাখুঁজির পরে সেই ঘরের দরজা বা জানালা আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না। এরপরে কোনো রকমভাবে আমি ঘরের মধ্যে দরজা খুঁজে পাই। সেদিন রাতেই আমার সাথে যেটা ঘটে, সেটা ঘটার জন্য আমি মোটেও কিন্তু প্রস্তুত ছিলাম না। তখন রাত প্রায় 1:30 কি 2 হবে। আমি বাথরুম করতে উঠেছি। আমার হঠাৎ মনে হলো যে বাথরুমের ভেতরে কেউ বসে আছে এবং আস্তে আস্তে কাশ্মীরি ভাষায় কিছু যেন বলছে। আমি মনের সাহস নিয়ে আস্তে আস্তে এগিয়ে যাই। আমরা একটার ঘরে 6 জন ছিলাম। অনেক বড় ঘর, শুধু বাথরুমটাই ছোট ছিল। আমি ভালো করে বাথরুমের দরজায় কান দিয়ে শুনতে পাই যে বাথরুমের ভেতরে কেউ বসে আছে এবং গুনগুন করে কিছু বলছে। আমি প্রথমে ভাবি যে আমাদের মধ্যে কেউ একজন ভেতরে আছে, কিন্তু আমি গুনে দেখি যে না, আমরা ঘরে 6 জনই আছি। তাহলে বাথরুমের ভেতরে কে বসে আছে? আমি দরজাটা ধাক্কা দেওয়াতেই এই গুনগুন শব্দটা বন্ধ হয়ে যায় এবং হঠাৎই আমি খেয়াল করি যে দরজার ওপাশে যে আমি কান দিয়ে আছি, ঠিক ওই পাশেও কেউ যেন কান দিয়ে আমাকে শুনছে। এরপরে আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই। আমি কি করব আমি বুঝে উঠতে পারি না। পরের দিন সকাল উঠার পরে সকলকে এই ঘটনাটা বলি এবং সকলেই বলে যে এরকমটা নাকি তাদের সাথেও হয়েছে, কিন্তু তারা ওঠেনি, তারা চুপচাপ সহ্য করেছে। এরপরে আমরা সেই যেই রিসর্টটায় ছিলাম, সেই রিসর্ট থেকে আমরা চলে আসি এবং আসার পর আমরা জানতে পারি সেই রিসর্টে নাকি এরকম কিছু বছর আগে একটা ফ্যামিলি এসেছিল বেড়াতে। তো আসার পরে সেই ফ্যামিলিতে একজন মহিলা ছিল, তিনি স্ট্রোক করে মারা যান। তো উনি মরে যাওয়ার পর থেকেই নাকি এরকম ঘটনা, ভৌতিক ঘটনা এখানে ঘটে। তো এটাই ছিল ঘটনা। যদি ভালো লেগে থাকে অবশ্যই পড়ে শুনিও। আজকের দুটি ঘটনা বেশ অদ্ভুত ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। যারা ফার্স্ট টাইম শুনছো গল্পকথার কথা, তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে গল্পকথার পাশে থাকো। প্রত্যেকটা মুমেন্টে গল্পকথাকে সাপোর্ট করো। এবং বলে রাখি, গল্পকথা কিন্তু কোনো রকম কুসংস্কারকে প্রমোট করে না। আমরা শুধুমাত্র গল্পগুলো যে আমরা শুনি, আমরা এগুলো কিন্তু এন্টারটেনমেন্টের জন্য। তোমরা আমাকে ঘটনা লিখে পাঠিয়ে দাও গল্পকথা অফিসিয়াল স্টোরি এই জিমেলে, অথবা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারো। আমি হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখানে আমাকে ডাইরেক্টলি ঘটনা লিখে পাঠিয়ে দাও। এবং রিকোয়েস্ট করতে চাই, যারা ঘটনা শুনছো লাইক করতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না। কেমন লাগলো আজকের দুটি ঘটনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও। অনেক ধন্যবাদ আজকের দুটি ঘটনা শোনার জন্য। দেখা হচ্ছে সামনের দিন ঠিক রাত 10টায়।